এই জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হয়েছে, যাদেরকে আমরা জুলাই যোদ্ধা হিসেবে জানি, অনেকে আহত হয়েছে, হাজার হাজার ছাত্র জনতা, শিশু থেকে শুরু করে। শেখ হাসিনা যে খুন করেছে তা প্রতিষ্ঠিত হয়েছে, সন্দেহ প্রতিষ্ঠিত হয়েছে। তার যে ফাঁসির রায় হয়েছে এটাতে আমরা শহীদ পরিবারের মানুষজন খুশি। চিরতরে আমাদের কাছ থেকে চলে গেছেন, তাদেরকে তো আর ফিরিয়ে আনা সম্ভব না। এবং যারা বেঁচে আছেন পঙ্গু অবস্থায়, অসুস্থ অবস্থায়, তাদেরকে আমরা চেষ্টা করতে পারি যাতে সুস্থ হয়ে ফিরে আসুক। সুতরাং এই কথা নির্দ্বিধায় বলা যায় যে এখানে বিচারের যে রায় ভিত্তি করেছে, যে রায়ের যে প্রমাণের উপরে, প্রমাণটা সন্দেহাতীতভাবে প্রমাণিত। তদন্ত কার্যক্রম পরিচালিত হচ্ছিল, আমরা যখন প্রসিকিউশনে কাজ করছিলাম, জনগণের মধ্যে একটা খুব হতাশা বিদ্যমান ছিল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাহবুব সৈকত প্রত্যেকে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, অসংখ্য যে শহীদেরা তাকিয়েছিল তাদের সেই নতুন বাংলাদেশের দিকে, 24 জুলাই আগস্টে যে বাংলাদেশে রক্ত ঝরেছিল, অসংখ্য মায়ের যে কান্না, অসংখ্য বোনের আহাজারি, অসংখ্য বাবা কিংবা ভাইয়ের যে আত্মনাদ, তাদের স্বজন হারানো, সেই আত্মনাদের হয়তোবা আজকে তাকিয়েছিল সেই গোটা বাংলাদেশ তাকিয়েছিল আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দিকে। কি হচ্ছে রায় এবং কাঙ্ক্ষিত রায় পাচ্ছে তো? সেই কারো কাছে এই রায় কাঙ্ক্ষিত, যদিও সেই রায় বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে অনেকেই কথা বলেছেন। আজকের আমরা সেই 24 জুলাই আগস্টে শহীদ যারা হয়েছেন সেই শহীদদের রুহের মাগফিরাত কামনা করে আজকের মাই টিভি সংলাপ শুরু করছি। আমাদের আজকের সংলাপের বিষয় গণহত্যার রায় এবং আগামীর বাংলাদেশ। স্টুডিওতে উপস্থিত রয়েছেন আজকের ডান পাশে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আমার বাম পাশে রয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি সম্পাদক কামাল উদ্দিন সবুজ ভাই, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে ভার্চুয়াল যুক্ত হয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট মিজানুল ইসলাম। মিজান ভাই, আপনাকেও স্বাগত জানাচ্ছি, আপনি যদি শুনতে পান আমাদেরকে। এবং রয়েছেন আমাদের সেই শহীদ সৈকত, আমাদের অনেকের প্রিয় সেই শহীদ সৈকতের বোন সাবরিনা আফরোজ শ্রেবন্তী, আপনাকেও স্বাগত জানাচ্ছি। শ্রেবন্তী, আমাকে কি শুনতে পাচ্ছেন? আমরা আজকে মিজান ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, আমরা শহীদ সৈকতের বোনের প্রতিক্রিয়া জানবো গোটা শহীদ পরিবারের পক্ষ থেকে, এবং অ্যাডভোকেট মিজানুল ইসলামের কাছ থেকেও প্রক্রিয়া জানবো। তার আগে আমরা স্টুডিওতে প্রথমেই যিনি রয়েছেন, আমি প্রথমেই কামাল উদ্দিন সবুজ আপনার কাছ থেকে একটু শুরু করতে চাই। তা হচ্ছে যে আজকের যে রায়, এই রায় নিয়ে একটু কথা বলি। আপনি গণমাধ্যম কর্মীরা আপনার নেতৃত্বে কাজ করে, সেখান থেকে একটু দেখি যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দিকে নিশ্চয়ই পর্যবেক্ষণ ছিল দীর্ঘদিনের। আজকের এই রায়ের মাধ্যমে আপনার কি মনে হয় যে কতটুকু শহীদের যে আত্মত্যাগ, সেই শহীদ পরিবারের যে চাওয়া পাওয়া, সেখানটায় কতটুকু আসলে তার বাস্তবায়ন দেখতে পেয়েছেন? ধন্যবাদ। দর্শক মণ্ডলীকেও আমার শুভেচ্ছা, আমার সহ-আলোচককে আমার শুভেচ্ছা। আজকে যেই রায়টা হয়েছে এটা আসলে দীর্ঘ 14 মাস ধরে আমরা জানি যে জুলাই যে গণঅভ্যুত্থান হয়েছে, সেই গণঅভ্যুত্থানের পরে যারা এই জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হয়েছে, যাদেরকে আমরা জুলাই যোদ্ধা হিসেবে জানি, অনেকে আহত হয়েছে, হাজার হাজার ছাত্র জনতা, শিশু থেকে শুরু করে আপনার নারী থেকে শুরু করে অনেকে পঙ্গু হয়ে গেছে, অনেকে সারা জীবন বেঁচে থাকলেও মানে না বাঁচার মতো করেই থাকতে হবে, এই ধরনের অনেক কিছু। আজকে এই রায়ের মধ্যে দিয়ে অন্তত শহীদ যারা হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের অবশ্যই তারা শহীদের আত্মা শান্তি পাবে, এবং আহত নিহত যারা হয়েছেন তারাও নিশ্চয়ই সন্তুষ্ট হবে। যদিও যারা এই আন্দোলন করতে দেওয়া চিরতরে আমাদের কাছ থেকে চলে গেছেন, তাদেরকে তো আর ফিরিয়ে আনা সম্ভব না। এবং যারা বেঁচে আছেন পঙ্গু অবস্থায়, অসুস্থ অবস্থায়, তাদেরকে আমরা চেষ্টা করতে পারি যাতে সুস্থ হয়ে ফিরে আসুক। কতটুকু ফিরে আসবে আমি জানি না, যাই হোক সেই চেষ্টা চলতে পারে। এবং আপনার দেখবেন এই রায়ের পরে এখন পর্যন্ত, এই শো করার আগ পর্যন্ত
কম বেশি আপনার আপনার সরকারের পক্ষ থেকে, রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে বিভিন্নভাবে কিছু ক্রিয়া প্রতীক পাওয়া গেছে। জি সেখানে আমরা দেখলাম সবাই ভাষার ভিন্নতা থাকলেও সবাই সন্তুষ্ট হয়েছে, এরকম একটা বলা যায়। এবং আমি যদি বলি, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উনি নিজেও, আপনারা জানেন, নিজেও কিন্তু একটা রিয়াকশন দিয়েছেন, এবং সেই রিয়াকশানে উনি বলছেন যে উনি এই রায়ে সন্তুষ্ট, এবং এই রায়ের মধ্য দিয়ে জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন সেই শহীদদের আত্মা শান্তি পাবে, এবং এটা একটা ঐতিহাসিক রায় বলে ঘোষণা বলেছেন সরকারের পক্ষ থেকে। আর সকল রাজনৈতিক দলগুলো উপদেষ্টাদের পক্ষ থেকেও বলেছে। এখন কথাটা হচ্ছে যে শেখ হাসিনা গত 16-17 বছরে যে পরিমাণ মানুষের প্রতি নির্যাতন করেছে, মানুষকে একটা জুডিশিয়াল কিলিংয়ের মধ্যে ফেলেছে, হত্যা করেছে, ভিন্ন মতের রাজনীতিবিদদেরকে জেলে পুরেছে, আয়নাগরে ঢুকিয়েছে, ভিন্ন মতের মানুষদেরকে, শুধু রাজনৈতিক দলই না, বিভিন্ন শ্রেণী পেশার লোকদেরকেও করেছেন, ব্যবসায়ীদেরকেও করেছেন। তো বাংলাদেশটা একটা মৃত্যু পরিণত হয়ে গেছিল, এবং কেউ কথা বলতে সাহস পেত না। এই অবস্থার মধ্যেও আন্দোলন চলেছে, আন্দোলন করেছে অনেকে, মানে মানে তাদের জীবন দিয়েছে। তো কাজে আজকে এই রায়ের মধ্যে দিয়ে এই কথাটা অন্তত বলা যায় যে স্বৈরাচার যত শক্তিশালী হোক না কেন, রাষ্ট্রযন্ত্রকে যত ব্যবহারই করুক না কেন, কোনো না কোনো সময় আপনার তাকে বিচারের মুখোমুখি হতে হবে। সেটা ন্যাচারাল জাস্টিস হোক আর অথবা আইন আদালতের মাধ্যমে হোক, সেটা পৃথিবীর ইতিহাস তাই বলে। কাজেই কেউই আপনার আইনের ঊর্ধ্বে নয়, এবং কেউই এটা মনে করার কোনো কারণ নাই। পৃথিবীর ইতিহাসে আমরা দেখতে পেয়েছি যে কেউই আসলে ছাড়া পায় নাই কোনো না কোনোভাবে, এবং তাদের পরিণতি হয়েছে ভয়াবহ আসলে। তো কাজে এই শিক্ষাটা সবারই নেওয়া উচিত, যাতে কখনোই কেউই ফেসিবাদী হয়ে না উঠতে পারে, কেউই যাতে আপনার জনগণের সঙ্গে প্রতারণা করতে না পারে, কেউই যাতে কতগুলি যে একটা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কতগুলি যে স্বতঃসিদ্ধ নিয়ম আছে, নীতি আছে, আইন আছে, সেটা থেকে যাতে দূরে সরে না যায়। ধন্যবাদ। এই শিক্ষাটা আমরা পেয়েছি। আমি আমাদের প্রিয় দর্শক, আমরা সাবরিনা আফরোজ সেবন্তী, শহীদ সৈকতের বোন, তার সাথে যোগাযোগের চেষ্টা করছি। আপনি কি শুনতে পাচ্ছেন সেবন্তী? আপনি কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাদেরকে? জি জি, সেটি হচ্ছে যে আজকে জি 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 শুনতে পাচ্ছি আপনাকে। আপনাকে যদিও আজকে সারাদিন আমরা দেখেছি যে ট্রাইব্যুনালে আপনি ছিলেন, আপনি আপনার বক্তব্য দিয়েছেন, কথা বলছিলেন। তারপরেও সেখান থেকে একটু জানতে চাচ্ছি যে এই রায়ে শহীদ পরিবারের একজন সদস্য হিসাবে আপনারা শহীদ পরিবারের সদস্য হিসাবে কতটা সন্তুষ্ট, এবং আপনাদের আর কি কি চাওয়া আছে একটু যদি আমাদেরকে নিশ্চিত করেন। জি, দেখুন, যদি আমি সর্বপ্রথম পলাতক শেখ হাসিনার কথা বলি, খুনি শেখ হাসিনা, তার কথা যদি বলি, তার যে ফাঁসির রায় হয়েছে, এটাতে আমরা শহীদ পরিবারের মানুষজন খুশি, আমরা সন্তুষ্ট, আমরা আশা করেছিলাম এরকমই কিছু হবে। এবং দ্বিতীয়ত, আমি যদি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কথা বলি, সেই ক্ষেত্রে তারও যে ফাঁসি রায় হয়েছে সেটাতেও আমরা সন্তুষ্ট, আমরা খুশি। আমরা চেয়েছিলাম এরকম কিছুই হোক, কারণ তারা যে পরিমাণ নারকীয় হত্যাকাণ্ডকে লিড করেছে, তাদের আসলে এই ধরনের শাস্তি তারা ডিজার্ভ করতো। কিন্তু তৃতীয়ত, তৎকালীন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের যে ব্যাপারটা, তাকে 5 বছরের শাস্তি শোনানো হয়েছে, যেটাতে আসলে আমরা শহীদ এবং আহত পরিবার আমরা কেউ আসলে খুশি না। আজকে কিন্তু সেই জায়গায় আপনি যদি খেয়াল করে দেখেন, আজকে সেখানে চোখ হারানো আহতরা, পা হারানো আমার আহত ভাইরা, হাত হারানো আহত ভাইরা, আপুরা সবাই কিন্তু ছিল সেখানে। এবং আমরা চেয়েছিলাম আমরা নিজ কানে আমরা শুনবো রায় কি আসে। তো তারা সবাই, এবং আমরা শহীদ পরিবার থেকে যারা ছিলাম এবং যারা ছিলেন না, সবাই মিলেই আমাদের আসলে এই জায়গাতে একটা অসন্তুষ্টির জায়গা রয়েছে। তবে আমরা যতটুকু কথা বলে জানলাম, এটা আসলে রাষ্ট্রের বিধান। এখন আমাদের আসলে আদালত মানতে হবে, আদালত যেটা রায় দিবে সেটাই মেনে নিতে হবে। কিন্তু তারপরও আমরা চাইবো এটাকে আপিল করা হোক,
যে কোনোভাবে শাস্তি বাড়ানো যায় কিনা, কারণ তার যে কৃতকর্ম সে যা করেছে সেই তুলনায় এই 5 বছর আসলে কিছুই না। যদিও বা এখানে শাস্তিটা কমছে, কারণ সে রাজসাক্ষী হয়েছে এবং সে শুধু এই 24-এর গণহত্যা না, সে ছাড়াও বাকি নানান বিষয়ে তার জানা আছে, সে অবগত আছে এবং সে সাহায্য করবে সেই বিষয়ে, সাক্ষী দিবে। তো এই পারপাসে তার কিন্তু আমরা ফাঁসি চাইনি, আমরা চেয়েছিলাম তার যাতে যাবজ্জীবন হোক। কিন্তু আসলে আমাদের চাওতে হয় না, এটা আদালতের নিয়ম কানুন আছে, বিভিন্ন ক্রাইটেরিয়া আছে। তবুও আসলে আমরা চাই বিষয়টাতে আপিল হোক এবং তার শাস্তিটা যাতে বাড়ে। অনেক ধন্যবাদ। আপনি আমাদের সাথে থাকুন, যতটুকু সুযোগ আছে আপনার কাছে আবার আমরা ফেরার চেষ্টা করব। আমি একটু আমাদের স্টুডিওতে রয়েছেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার, আপনার কাছে একটু আসি। সেটি হচ্ছে যে আপনি নিজেও আইনজীবী এবং নিশ্চয়ই আপনিও সারা দেশের মতো তাকিয়েছিলেন আজকের রায়ের দিকে। কতটা এই বিচার, ন্যায় বিচার নিশ্চিত হয়েছে মনে করেন? এবং সাথে একটু বলি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হওয়ার পরে এখানে অনেক ব্যক্তিকে অথবা রাজনৈতিক নেতাকেও কিন্তু এখানে ফাঁসির আদেশ হয়েছে, ফাঁসি হয়েছে। তো সেই ফাঁসির আদেশ এবং এই যে ফাঁসির রায় হলো, এটির মধ্যে ভিন্নতাটা কি একটু যদি আপনার কাছ থেকে জানতে চাই। সৈকত ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। এখানে মৌলিক দুইটা পার্থক্য আছে। জি। প্রথমত, এখানে সাক্ষ্য প্রমাণ দ্বারা শেখ হাসিনা যে খুন করেছে তা প্রতিষ্ঠিত হয়েছে, সন্দেহ প্রতিষ্ঠিত হয়েছে। এক নম্বর, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিধির সাথে যে সংলাপ করেছেন, ডিরেকশন দিয়েছেন, তা স্পষ্ট রিপোর্ট আমরা পেয়েছি। জি। এরপরে উনি যে এজেন্সিগুলিকে অ্যাকশন নেওয়ার জন্য বলেছেন, হেলিকপ্টার থেকে গুলি করতে বলেছেন এবং সেখানে মারণাস্ত্র ব্যবহার করতে বলেছেন, সেটাও প্রমাণ হয়েছে। এরপরে তার 2 দিন পরে ওবায়দুল কাদের, তার দলের সেকেন্ড ইন কমান্ড, তিনি বলেছেন যে ছাত্রলীগই যথেষ্ট। জি। এবং ঠিকই তার পরের দিন ছাত্রলীগ অস্ত্র নিয়ে বিশ্ববিদ্যালয়গুলিতে হামলা করেছে, অসংখ্য ছাত্রকে আহত করেছে। তৃতীয়ত, নিউজ মিডিয়াগুলি সবগুলি তো আর পারচেজ না, তারা যে সময় কাভারেজ করেছে তাতেও সাক্ষ্য প্রমাণ অনেকগুলি বেরিয়ে আসছে। চতুর্থত, এই শহীদের পরিবারের লোকেরা সাক্ষ্য দিয়েছে। এই সব সাক্ষ্যকে ফরেনসিক টেস্ট করে প্রমাণিত হয়েছে। সুতরাং এই কথা নির্দ্বিধায় বলা যায় যে এখানে বিচারের যে রায় ভিত্তি করেছে, যে রায়ের মানে যে প্রমাণের উপরে, প্রমাণটা সন্দেহাতীতভাবে প্রমাণিত, এই ব্যাপারে কোনো ডাউট নাই, আনডাউটেডলি প্রুফ হয়েছে। জি। কাজেই সর্বোচ্চ সাজাটাই এখানে রাষ্ট্রের প্রসিকিউশন চাওয়া, এটাই খুব স্বাভাবিক। আমি মনে করি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। প্রসিকিউশন টিম এবং যারা অ্যাসিস্ট করেছে, আইও সহ ইনভেস্টিগেশন অথরিটি, সবাই তারা যার যার জায়গা থেকে দায়িত্ব পালন করার কারণে একটা সুন্দর, একটা প্রমাণিত সত্যকে তারা প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। আর আগের যে রায়েরগুলিতে ছিল, যেমন আইসিটি অ্যাক্টে আমি বলতেই পারি জামাতের যে সমস্ত লিডারদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, সেখানে একটা প্রমাণই আমি দিতে চাচ্ছি, লম্বা করতে চাচ্ছি না, যে সাক্ষী দিয়েছে 2 থেকে 3 মাইল দূরে দেখেছে। ডেটটাকে আমরা ক্যালেন্ডারে মেজার করেছি, এক্সামিন করেছি, সে রাতটা ছিল অমাবস্যার রাত। অমাবস্যার রাত্রে 2 থেকে 3 মাইল দূর থেকে ঘটনা দেখেছে। এগুলি কোনো প্রুফ হয়নি। আর অনেকগুলি এরকম প্রমাণ আছে যেগুলি কোনো প্রমাণিত হয়নি। সুতরাং ম্যাটেরিয়ালি পার্থক্য হচ্ছে যে আগের রায়গুলি প্রতিষ্ঠিত হয়নি, প্রমাণিত হয়নি। স্কাইপি কেলেঙ্কারির মাধ্যমে আরও প্রমাণিত হয়েছে যে এটা ডিক্টেটেড রায়, উপর থেকে চাপিয়ে দেওয়া রায়। আর এখানে এমন ধরনের কোনো প্রমাণ হয়নি, সন্দেহাতীতভাবে রায় প্রতিষ্ঠিত হয়েছে, অপরাধ প্রমাণিত হয়েছে। শেখ হাসিনার নির্দেশ, চেইন অফ কমান্ড যারা ছিলেন তাদের মাধ্যমে সেগুলি ট্রান্সমিট হয়েছে। কাজে এখানে কোনো সন্দেহের অবকাশ নেই, এটা সন্দেহাতীতভাবে তার অপরাধ প্রমাণিত হয়েছে। আপনার কাছে ফিরবো। আমাদের সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট মিজানুল ইসলাম রয়েছেন। আপনি কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? জি, শুনতে পাচ্ছি। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। যেখানে অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার এর আগের আইসিটির যে রায়গুলো হয়েছিল সেখানে চাপের একটা কথা বলেছে, যে সরকারের চাপিয়ে দেয়া বিষয়গুলো ছিল, সেখান থেকে একটু যদি আসি। এবং এর আগে বিভিন্ন সময়ে আওয়ামী লীগ আমলের যে রায়গুলো হয়েছে সেখানের মাধ্যমে আমরা দেখেছিলাম যে গণজাগরণ মঞ্চ প্রতিষ্ঠিত হয়েছিল, সেখানে একদম যাবজ্জীবনের রায়ও কিন্তু ফাঁসির আদেশের পরবর্তীতে রূপান্তরিত হয়েছিল। তো এখন তো রাজনৈতিকভাবে আওয়ামী লীগ নেই, গোটা হয়তো সারা দেশের মানুষ, শহীদ পরিবার এবং এই যে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো
তাকিয়েছিল যে হ্যাঁ এরকম রায় হোক, ফাঁসির রায় হোক, তো সেটা কি কোনোভাবে কোনো চাপের আপনারা পড়েছিলেন কিনা, বা চাপ এই রায়ের কতটুকু এই যে মানসিক অথবা জনগণের মধ্যে যে চাপ, সেরকম কোনো চাপ আপনারা অনুভব করেছেন কিনা, যে জনগণের চিন্তার বাইরে যাওয়া যাবে না, নাকি আইনগতভাবেই এই রায় একদম শতভাগ ঠিক হয়েছে? এটি একটু শুনতে চাই। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি পূর্বের যে বক্তব্য জনাব জসীমউদ্দিন সরকার সাহেব দিলেন, সেই প্রসঙ্গ টেনে দু একটা কথা বলার পরে আমি এই কথাটা বলতে চাই। এই আপনার এই প্রশ্নের উত্তর আমি পরে দিচ্ছি। প্রথম হচ্ছে যে পূর্বে যে ট্রাইব্যুনাল যে রায়গুলো হয়েছে তার মধ্যে একটা উদাহরণ হচ্ছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের মামলায় একটি অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, যেটাকে পরবর্তী কালে আমৃত্যু কারাদণ্ডে রূপান্তরিত করা হয়েছে। সেটা হচ্ছে বিশেশ্বর রঞ্জন বালি নামে একজনকে হত্যা করেছিলেন রাজাকাররা, যার নির্দেশদাতা ছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব। এখন ওই মামলায় যারা দেখেছিলেন ঘটনা, তাদের কেউ ওই স্থানের লোক না। ওই সময় বিশেশ্বর রঞ্জন বালির ভাই সুখরঞ্জন বালি ট্রাইব্যুনালে সাক্ষী দিতে যাচ্ছিলেন আমার গাড়িতে করে। তিনি যে ট্রাইব্যুনালের কাছে অনুমতি চাইতেন এবং সাক্ষী দেওয়ার প্রস্তাব দিতেন যে আমি দেখেছি, আমি ঘটনা বলতে চাই, সেই সাক্ষীকে ট্রাইব্যুনালের সামনে থেকে, সিসি ক্যামেরার সামনে থেকে অপহরণ করে নিয়ে যাওয়া হলো। সিসি ক্যামেরা দেখার সুযোগ দেওয়া হলো না। আর আরেকটা কথা উনি বললেন, সেটা হচ্ছে যে অমাবস্যার রাতে দেখেছেন। এটা জনাব মতিউর রহমান নিজামীর সাহেবের মামলার একটা ঘটনা। ওইখানে ওনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ওইখানে সাক্ষী একজন অ্যাডভোকেট, খুব দুর্ভাগ্যজনক বিষয় আমাদের। তখন আমরা পঞ্জিকা হাজির করেছিলাম অনারেবল ট্রাইব্যুনালে, যেটা অমাবস্যা ছিল। ওই সময় চাঁদ ছিল না আকাশে। ওই সময় যদি চাঁদ না থাকে তাহলে উনি কিভাবে ঘটনা দেখলেন, এটা আমাদের বোধগম্য নয়। তৃতীয় বিষয় হচ্ছে স্কাইপি কেলেঙ্কারি। এটা বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত জঘন্য, ন্যাক্কারজনক এবং বিচার বিভাগের জন্য কলঙ্কজনক একটা ঘটনা। যে ঘটনায় একজন বিচারক, তিনি রায় লিখতে জানেন না, অন্যের ডিকটেশনের রায় লিখতে চান, অন্যের পরামর্শের রায় লিখেন, অন্যের ড্রাফট এবং স্কেচ করে দেওয়া রায় কোর্টে উপস্থাপন করতে চান। তার আগে ওই ভদ্রলোক এই রায়টা ফাঁস হওয়ার আগে উনি ইকোনমিস্ট, ব্রিটেনের পত্রিকার বিরুদ্ধে উনি কন্টেম্প প্রসিডিং ইস্যু করেছিলেন। ওইখানে উনি বলছিলেন যিনি জাজমেন্টের ব্যাপারে ওনার ওয়াইফের সাথেও কথা বলেন না। এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট শুধু না, উইথ ভিডিও আমরা দেখেছি। তারপরে দেখা গেল যে উনি কথা বলছেন অন্যজনের সাথে, অন্য ডিকটেশনের রায় লিখছেন। এই ছিল তাদের নৈতিকতার মান। এখন আমরা যে সাক্ষ্য প্রমাণ হাজির করেছি অনারেবল ট্রাইব্যুনালে, আপনারা যদি দেখেন আমরা যে সাক্ষ্য প্রমাণ দিয়েছি তাতে দেখা যাবে একজন ডাক্তার, চক্ষু বিশেষজ্ঞ সাক্ষী দিয়ে গেছেন। তিনি প্রায় 1000 খানেক রুগী দেখেছেন। তাদের মধ্যে প্রায় 100 জনের 2 চোখ নষ্ট হয়ে গেছে। প্রায় 400 বেশি বা 400 কম বেশি প্লাস হবে 1 চোখ নষ্ট হয়ে গেছে। আর একজন ডাক্তার সাক্ষী দিয়ে গেছেন তাদের মাথার খুলি উড়ে গেছে। আর একজন সাক্ষী দিয়ে গেছেন তাদের 1 পা নাই। একজন সাক্ষী দিয়ে গেছেন তার চেহারা বিকৃত হয়ে গেছে। এই লোকগুলোর সাথে শেখ হাসিনার কোনো ব্যক্তিগত বিরোধ ছিল না, শেখ হাসিনার সাথে কোনো শত্রুতা ছিল না, শেখ হাসিনাকে তারা চিনতো না, দেখা হয়নি কোনোদিন, শেখ হাসিনাও তাদেরকে দেখতো না, দেখেনি কোনোদিন। তাহলে এই লোকগুলা শেখ হাসিনার বিরুদ্ধে কেন সাক্ষী দিবে? এই ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমরা মনে করি না, বাস্তবতার ভিত্তিতে নিরিখে বলতে চাই, আমরা অনারেবল ট্রাইব্যুনালে সাক্ষ্য উপস্থাপন করেছি। অনারেবল ট্রাইব্যুনালকে কোনো চাপ সৃষ্টি করিনি, করার সুযোগ নয়।
কারণ এটা স্বাধীন। এখন আমরা কোনো চাপ অনুভব করেছি কিনা? হ্যাঁ, আমরা যখন মামলার তদন্ত কার্যক্রম পরিচালিত হচ্ছিল, আমরা যখন প্রসিকিউশনে কাজ করছিলাম, জনগণের মধ্যে একটা ক্ষোভ, হতাশা বিদ্যমান ছিল, হতাশার সৃষ্টি হয়েছিল, ক্ষোভের সঞ্চার হয়েছিল যে হ্যাঁ, আমরা দ্রুততার সাথে কেন এই সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করে বিচার শেষ করতে পারছি না। এক্ষেত্রে আমরা তখনও বলেছিলাম, এখনো বলতে চাই যে মানবতা বিরোধী অপরাধ, বিশেষভাবে কমান্ড রেসপন্সিবিলিটি, সুপিরিয়র স্ট্যাটাসের প্রমাণ করার জন্য যে ধরনের তথ্য প্রমাণ, বিশ্লেষণ, কংক্রিট এভিডেন্স লাগে, সেটা সংগ্রহ করতে এবং আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুযায়ী ট্রাইব্যুনালে উপস্থাপন করার জন্য পর্যাপ্ত সময়ের প্রয়োজন, এবং সেই সময়টা আমরা নিয়েছি। আমরা অযথা তাড়াহুড়াও করিনি, আবার কোনো কারণে বিলম্ব করি নাই। আমরা আমাদের বিবেচনায় যেটা উপযুক্ত মনে হয়েছে সেই সময় নিয়ে তদন্তকারী কর্মকর্তা তদন্ত রিপোর্ট দাখিল করার পর আমরা ফরমাল চার্জ দাখিল করেছি। উভয় পক্ষের শুনানি হয়েছে, শুনানি হওয়ার পর চার্জ গঠন হয়েছে। আমরা 80 জনের বেশি সাক্ষীর তালিকা দিয়েছিলাম, তার মধ্যে 54 জন ব্যক্তিকে সাক্ষী হিসাবে হাজির করেছি, এক্সপার্ট ওপিনিয়ন দিয়েছি। উনি যে আদেশ দিয়েছেন সেই আদেশের অডিও ক্লিপস রাসায়নিক পরীক্ষাগারে, ফরেন্সিক পরীক্ষাগারে পরীক্ষিত হয়েছে। ফরেন্সিক এক্সপার্ট সাক্ষী দিয়ে গেছেন। আন্তর্জাতিক মিডিয়া বিবিসি এটা ইয়ারশটে পরীক্ষা করিয়েছেন, এবং তারা সেটা সেই রিপোর্টে বলেছেন কিভাবে তারা পরীক্ষা করেছেন। সেই প্রক্রিয়ার কাগজটা আমরা জমা দিয়েছি। কাজী তার যে আদেশ দেওয়ার বিষয়টি, এতে কোনো সন্দেহের অবকাশ ছিল না, এবং ভবিষ্যতেও এখানে সন্দেহের সৃষ্টি হওয়ার কোনো সুযোগ অনেক নেই। ধন্যবাদ আর মিজান তিনি ভাই। আন্দোলনকারীদেরকে গণহত্যার রায়ের বিষয়ে আরো আমরা শুনবো, তবে আমরা আগামীর বাংলাদেশ নিয়েও একটু কথা শুনতে চাই। আমাদের শহীদ 24-এর আন্দোলনের শহীদ সৈকতের বোন সাবরিনা আফরোজ শ্রাবন্তী রয়েছেন, তার কাছ থেকে একটু আসতে চাই। শ্রাবন্তী, দীর্ঘদিনের দাবি ছিল যারা 24-এর যে যোদ্ধা কিংবা যারা নতুন বাংলাদেশ চায়, যে সবাই বলছিলেন যে বিচার, সংস্কার, নির্বাচন, এই বিষয়গুলো সিরিয়ালি আগাক। তো বিচার নিয়ে সবাই একটু সংশয় সন্দেহ ছিল, সংস্কার নিয়ে কথা ছিল, নির্বাচনের তারিখও ঘোষণা হয়েছে। সব কিছু মিলে আপনারা কি মনে করছেন যে বাংলাদেশ সঠিক পথেই আগাচ্ছে, নাকি এখনো কোনো শহীদের স্বপ্ন পূরণের জায়গায় কোনো বড় প্রতিবন্ধকতা রয়ে গেছে কিনা একটু ছোট্ট করে বলবেন? আচ্ছা, আপনি আমাকে আসলে অনেক বড় প্রশ্ন করছেন, এটার উত্তর আমার কাছে জানা নাই। আমি আসলে অত কিছু বুঝি না। তবে এতটুকু বলতে পারি যে যে রায়টা আজকে হলো, সেই রায়টা কার্যকর করে যাওয়া উচিত ইন্টারিম সরকারের। কারণ এই বিচারটা আসলে ইন্টারিম সরকারের একটা বড় দায়িত্ব ছিল। তাদের উপর যে দায়িত্বটা অর্পণ করা হয়েছে, তারা এই দায়িত্বটা পালন করে যাক। আর যদি কোনো ক্ষেত্রে সেটা না হয়ে ওঠে, কারণ এটা তো আসলে আমাদের উপর ডিপেন্ড করছে না, কারণ আমরা তো নানান দিক থেকে ইন্ডিয়া থেকে চাচ্ছি, ভারত থেকে আমরা শেখ হাসিনাকে ফেরত চাচ্ছি। আমরা, আপনি জানেন এবং আমরা সবাই জানি, ইন্টারপোলের থ্রুতেও তাকে চাওয়া হয়েছে, কিন্তু ভারত থেকে তাকে দেওয়া হচ্ছে না। তো যদি ইন্টারিম সরকার পুরো না করে যেতে পারে, তবে নতুন যে ইলেক্টেড গভর্নমেন্ট আসবে, আমরা চাবো সেই সরকারই হচ্ছে এই রায়টা কার্যকর করুক। কারণ শুধু রায় শুনেই আসলে আমরা থামবো না, এবং রায়টাই আমাদের জন্য আর কি আহ মুখ্য ব্যাপারটা না। রাইটটা যখন কার্যকর হবে, সেটাই কিন্তু সেই দিনটাই আমাদের জন্য বিজয়ের দিন বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য সাবরিনা আফরোজ শ্রাবন্তী। নিশ্চয়ই পরবর্তীর অনুষ্ঠানগুলোতেও আপনাকে আবার পাবো। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এবার একটু ফিরছি আবারও অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার, আপনার দিকেই আসি। তা হচ্ছে যে এর আগের বিভিন্ন কথায় রয়েছে, তাও এই যে ন্যায় বিচার পরিপন্থী কাজ এর আগে হয়েছিল, এটা মিজানুল ইসলামও বলেছেন, আপনারাও বলেছেন, সবুজ ভাইও বলেছেন। তো সেক্ষেত্রে আইন কি বলে? এই যে গত আওয়ামী লীগ প্রধানকে কিংবা আওয়ামী লীগের যে রেজিমকে ফেসিবাদ হয়ে ওঠার পেছনে যারা ছিলেন, তাদের মধ্যে দেখেছি যে কিছু পুলিশ, কিছু প্রশাসনিক লোকজনও আইনের আওতায় আসছে, কিন্তু এই যে বিচার বিভাগের সাথে যারা জড়িত ছিল, সেখানে দেখেছি যে খালেদা জিয়ারও কিন্তু মামলার ছিল, যে এতিমের টাকা আত্মসাৎ, এই কথা বলে তাকে কত বছর জেল দেওয়া হলো, রাজনৈতিক নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হলো। এই প্রক্রিয়ার সাথে তো আপনাদের বিচার বিভাগের লোকজনও আছে। তাহলে তাদের শাস্তি বা তাদের ক্ষেত্রে আইন কি বলে? আসলে কোনো কিছুতে কি তাদের
আইনের আওতায় আনার কোনো সুযোগ আছে? আপনাকে অনেক ধন্যবাদ। আমি আইনের বিষয়ে সাইট করার আগে, বক্তব্য রাখার আগে একটা সোশ্যাল রিয়েলিটিকে বলতে চাচ্ছি। জি এই কিছুদিন আগে ডেথ পেনাল্টি পাওয়া আসামিদের একজন এটিএম আজহারুল ইসলাম, জামাতের অন্যতম নেতা, আপিল বিভাগের আপিলে তিনি সম্পূর্ণ নির্দোষ হয়ে খালাসপ্রাপ্ত হয়েছেন। আপিল বিভাগ সর্বসম্মতভাবে রায় দিয়েছে। রায়ে, তাদের সংক্ষিপ্ত রায়ে, মিসক্যারেজ অফ জাস্টিস, ন্যায়ভ্রষ্ট রায়। যে সমস্ত প্রমাণ, যে সমস্ত দালিলিক বিষয়ে প্রতিষ্ঠিত হওয়ার কথা তা হয়নি, যার জন্য অন্যায়ভাবে তাকে ফাঁসির হুকুম আদেশ দেওয়া হয়েছিল। জি একইভাবে এটা প্রুফ যে বাকিদের ক্ষেত্রেও একদম আনডাউটেডলি প্রুফ হয়নি, যেটা কিছুটা উদাহরণ আমি দিয়েছি, কিছু মিজানুল ইসলাম ভাই দিয়েছেন, যে এগুলি ডাউটফুল এবং কনস্পিরেসির মাধ্যমে তাদের রায় দেওয়া হয়েছে। অবশ্যই যারা যারা জড়িত, শুধু বিচার বিভাগের লোক নয়, ইনভেস্টিগেশন অথরিটি, বিভিন্ন ব্যক্তিত্ব যারা পলিটিক্যালি ডিসিশন নিয়েছে, সুপিরিয়র কমান্ড, সবাই এর সাথে জড়িত। আমি মনে করি শহীদের পরিবার, দেশবাসী, দেশপ্রেমিক জনগণ সুযোগ মতো এই বিষয়টিও আইনের আওতায় আনবে ইনশাআল্লাহ। আপনার সাক্ষী আছেন, দেশবাসী সাক্ষী আছে। আমরা 5ই আগস্টের আগে কথা বলতে পারিনি। বিগত 15টি বছর কীভাবে নির্মম নির্যাতন, নিপীড়ন হয়েছে। বাংলাদেশ কোনো পৃথিবীর ইতিহাসে গুমের এই ধরনের ঘটনার কোনো ঘটেনি দ্বিতীয়টি, যে আমার বাংলাদেশে ঘটেছে। বাবা ও ছেলে একসাথে কথা বলতেছে বাসায় বসে, ষড়যন্ত্রের কথা বলে বাবার ছেলেকে ধরে নিয়ে গেছে। মা পরিবারের সদস্যদের নিয়ে বসছেন খেতে, সেখানেও তাদেরকে জঙ্গির পরিকল্পনা বলে অ্যারেস্ট করা হয়েছে। পুরো দেশটাই ছিল কারাগার। এবং আপনি দেখেছেন যে যে সমস্ত একিউজ পার্সন, মামলা তখনও রায় হয়নি, কিভাবে ডান্ডা বেরি লাগিয়ে কিভাবে তাদেরকে কোর্টে আনা হয়েছে। ঢাকা মহানগরীর বর্তমান সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ ছাত্র শিবিরের সেন্ট্রাল প্রেসিডেন্ট ছিলেন, তাকে 65 দিন রিমান্ডে রাখা হয়েছে একাধারে, যেটা বিরল ঘটনা। এমনিভাবে অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকেও নির্যাতন করা হয়েছে। ফলে এই 15টি বছরে আমরা কোনো মুখ খুলতে পারিনি। 5ই আগস্টের পরে আমরা প্রায়োরিটির ভিত্তিতে জাতীয় যে প্রত্যাশা, বিশেষ করে 24 জুলাইয়ের যে শহীদ মানে ছাত্র জনতা, আমাদের কলিজা টুকরা সন্তানেরা, তাদের ইস্যুগুলিকে আমরা ফার্স্ট রেজ করেছি। পর্যায়ক্রমে ন্যায় বিচার যখন এগিয়ে যাবে, তাহলে যে সমস্ত লোকেরা অতীতে বঞ্চিত হয়েছে, ন্যায় বিচার থেকে তারা মানে বের হয়ে গেছে, থাকতে পারেনি, এই বিষয়গুলিও আসবে। অনেক ধন্যবাদ। আপনার কাছে ফিরবো। আমি আবারও একটু অ্যাডভোকেট মিজানুল ইসলাম আপনার কাছে ফিরতে চাই। সেটি হচ্ছে যে এই মামলার দোষী সাব্যস্ত যারা হয়েছেন কিংবা রায় যাদের বিরুদ্ধে গিয়েছে, তো তাদের মধ্যে তো অনেকেই শেখ হাসিনা বা কামাল, তারা তো দেশের বাইরে। তো তাদের ফিরিয়ে আনার প্রক্রিয়াটা কি, এটি একটু যদি বলেন। এটি কি একটু ছোট্ট করে বলতে হবে? আমরা হয়তো বড় করে পরবর্তীতে সময় পেলে আবার শুনবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এটা খুব পরিষ্কার যে পলাতক আসামিকে ফিরিয়ে আনার 2-3টা প্রক্রিয়া আছে, খুব বেশি প্রক্রিয়া নাই। এক হচ্ছে তার ওয়ারেন্ট জারি করা। দেশে যদি তারা থাকতেন, পলাতক থাকতেন বা আত্মগোপনে থাকতেন, তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে নিয়ে এসে ট্রাইব্যুনালে সোপর্দ করতেন। এখন তিনি যেহেতু বিদেশে আছেন এবং জানা আছে আমাদের সরকার তদন্তকালীন সময়ে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী প্রত্যাপন করার জন্য ভারতের কাছে আবেদন পাঠিয়েছিলেন, কিন্তু তারা সেই আবেদনে সাড়া দেননি। আজকে মাননীয় আইন উপদেষ্টা আবারও বলেছেন যে ফিরিয়ে আনার প্রচেষ্টা চালানো হবে এবং একইভাবে অনেক ধন্যবাদ। আপনি আমাদের সাথে থাকুন। হয়তো প্রযুক্তিগত কোনো কারণে বিচ্ছিন্ন হয়েছে লাইনটি। আমরা ফিরবো। আমরা কামাল উদ্দিন সবুজ, আপনার কাছে একটু আসি। সেটি হচ্ছে যে আমরা এই যে কথা শুনছিলাম, যারা ফ্যাসিবাদের দোসর কিংবা রেজিমের সাথে যারা যুক্ত, কতটা দেখছেন, প্রায় 1.5 বছর হতে চললো, কতটা তারা আইনের আওতায় এসছে? বিএনপি চেয়ারপারসন, একাধিকবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তার মামলার ক্ষেত্রেও দেখেছেন যে কিভাবে সাজানো হয়েছিল, ফাঁসি দেওয়া হয়েছিল। আপনার পর্যবেক্ষণ কি, কতটা এসছে একটু যদি বলেন। আর এর সাথে খুব ছোট্ট করে বলবেন যে এই যে শেখ হাসিনার রায়, এই রায়কে কেন্দ্র করে ফাঁসির রায় দেওয়া হয়েছে, আন্তর্জাতিক বিশ্বের গণমাধ্যম কিংবা বিশ্বের কাছ থেকে কি ধরনের প্রতিক্রিয়া দেখছেন?
না, আন্তর্জাতিকভাবে এখনো মনে হয় পুরোপুরি বলার সময় আসেনি, এখনো মনে হয় অনেক কিছু আসে না। এখন তো লোকালি আমরা মানে আমাদের দেশের যেই গণমাধ্যমগুলি আছে, রাজনৈতিক দল আছে, আমরা কিছু কিছু দেখছি। প্রথম কথা হচ্ছে যে এই যে রায় ঘোষিত হলো, এই রায় যেটা একটু আগে আলোচনা হচ্ছিল, এই রায়ে যে দুইজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, দুইজনই কিন্তু দেশের বাইরে, এবং একজন শহীদ পরিবারের একজন সদস্য বলেছেন যে তাদের রায় কার্যকর দেখতে চান। এবং আজকে অনেকেই বলেছেন, এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াও কিন্তু তার কথাই যতটুকুই বলেছেন যে উনিও এটা রায় বাস্তবায়ন দ্রুত দেখতে চান, সবাই এটা দেখতে চায়। তাহলে বিষয়টা হচ্ছে যে এই ব্যাপারে সবাই একমত। তাহলে এটা যাতে কোনোভাবে বিঘ্ন না ঘটে এই রায়, তাহলে এটা তো তারা দেশেই নাই। তাহলে যেই দেশে তারা অবস্থান করছে সেই দেশে পৃষ্ঠপোষকতায়, সেই দেশের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তারা সেখানে অবস্থান করছেন। শুধু যাদের রায় হয়েছে দুইজনের তারাই নয়, এর বাইরেও অসংখ্য নেতা তাদের কর্মী সেই দেশে অবস্থান করছে, অন্যান্য দেশেও আছে, অন্যান্য মামলার আসামিরাও আছে, এবং তাদের প্রায় অলমোস্ট সবাই কিন্তু আপনার কোনো না কোনো মামলার আসামি আছে, একাধিক মামলার আসামি আছে। তো কাজেই যে পার্শ্ববর্তী দেশের কথা আমরা বলছি, তারা এটা সিদ্ধান্ত নিয়ে করছে, এবং এটা তো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছাড়া এটা থাকা সম্ভব নয়। এই শেখ হাসিনার রায়ের পরে পার্শ্ববর্তী এই দেশটির প্রতিক্রিয়াটাকে কিভাবে দেখছেন? সেটা তারা একটা, আমার মনে হয় এখানে একটু তারা ডিপ্লোমেসি করেছে। কারণ এই যে যাওয়ার পরে এই পর্যন্ত বাংলাদেশ বহুবার শেখ হাসিনা সহ তাদের সবাইকে ফেরত চেয়েছে এই রায় হওয়ার আগে। ভারত কিন্তু কোনো ধরনের রেসপন্ড করে নাই, এবং কোনো ধরনের আপনার এই ব্যাপারে কোনো আপনার পজিটিভ কোনো জেস্টারও দেখায়নি। উল্টো শেখ হাসিনাকে আরো বোধহয় কিছু কার্যক্রম করতে দিচ্ছে। শেখ হাসিনাকে তারা, এবং শেখ হাসিনার সাথে যারা গেছে তাদেরকে নানাভাবে বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের জনগণের বিরুদ্ধে বিভিন্নভাবে কার্যক্রম পরিচালনার জন্য তারা বিভিন্নভাবে তারা হেল্প করেছে, এবং এখনও করছে। কিছুটা ওভারটলি, কিছু কোভার্টলি করছে, সব কিছু তো আর এক্সপোজ না। তো কাজে এটা বাংলাদেশের মানুষ কিন্তু আবার বুঝে গেছে, কাজে তাদের প্রতি খুব বিশ্বাস নাই। যেই কথাটা আপনি বলেছেন যে রিয়াকশানটা দিয়েছে, সেই রিয়াকশানে তারা কতটুকু বিশ্বাস করে আপনি সব সেটা নির্ভর করবে যেই শেখ হাসিনাকে ফেরত আনার কথা বলা হচ্ছে। এখন তো নেগেটিভ রিয়াকশন তো দেয়নি, নেগেটিভ রিয়াকশন দেয় না। আমি বলছি যে যেমন আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে তাকে ফেরত আনার জন্য ভারতকে আবার চিঠি দেওয়া হবে। এর আগেও ওকে ফেরত দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে বহুবার আবেদন করা হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে করা হয়েছে, নানাভাবে করা হয়েছে, ভারত বিন্দুমাত্র কর্ণপাত করে না। কাজেই তারা যে বাংলাদেশে যে ফেসিবাদী যে আপনার ফেসিবাদের যে তারা এখানে শক্তি হিসাবে তারা যে নিজেদেরকে এখানে নানাভাবে থাকতে চেয়েছে এবং অন্যায় অত্যাচার করেছে, তারা যে গণ অভ্যুত্থানের পর পালিয়ে গেছে, ওখান থেকে কিন্তু তারা আবার এখানে এগুলো পরিচালনা করার জন্য কার্যক্রম পরিচালনা করছে। তাহলে আমরা কিভাবে বিশ্বাস করব যে পার্শ্ববর্তী দেশটা আমাদের যে রায় হয়ে গেল এই ব্যাপারে, আমাদের যে আপনার এক্সট্রাডিশন ট্রিটি যেটা প্রত্যাবর্তন, সেই ব্যাপারেও তো তারা রেসপন্ড করছে না। তো কাজেই এই রায় কিভাবে কার্য করবে এখনো দেখার বিষয় আছে। কারণ এটা তো বাংলাদেশের মানুষ চায়, এটা ভারতেরই দায়িত্ব কূটনৈতিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে সবভাবে তাকে ফেরত দেওয়া। ভারত দিবে কি দিবে না এখানেও আমরা এটাকে আমাদের পর্যবেক্ষণ করতে, এবং সেই হিসেবে আমাদের আপনার মত দিতে হবে। এখন আরেকটা প্রশ্ন আপনি করেছেন যে আরেকটা প্রশ্ন, আমি ফিরছি আবার, যদি ওই প্রশ্নের উত্তর দিতে চাচ্ছিলাম, এটা আমি শেষেরটা উত্তর দিয়েছিলাম। জি, আমরা একটু যদি অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার আপনার কাছে আসি, সেটি হচ্ছে যে এর আগের শেখ হাসিনার আমলের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের ক্ষেত্রে আমরা বিভিন্ন সময় দেখেছি বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিক্রিয়া দেয়া হতো। সেক্ষেত্রে এবার কি আপনাদের পর্যবেক্ষণ, যেখানে জাতিসংঘের তদন্ত প্রতিবেদনও এই শেখ হাসিনার বিরুদ্ধে অসংখ্য প্রমাণ নিয়ে এসছে, আন্তর্জাতিক বিশ্ব কি এই রায়কে স্বাগত জানাবে মনে করছেন, বা কিভাবে দেখছেন? আর কামাল উদ্দিন সবুজ ভাই ইন্ডিয়ার পলিসির কথা বলেছিল, ইন্ডিয়া তো এবার খুব নেগেটিভ রিয়াকশন দেয়নি, তারা বলেছে বাংলাদেশের জনগণের সাথে কাজ করতে চায়। আপনি দেখেছেন? ধন্যবাদ। এটা ইমিডিয়েট একটা রিফ্লেকশন, যে নেগেটিভ রিয়াকশন দেয়নি। কামাল উদ্দিন সবুজ ভাই বলেছে, আপনারা জানেন, আপনি জানেন, দেশবাসী জানে, আফটার 5th অগাস্ট
সমস্ত অপরাধীদেরকে, খুনিদেরকে ভারত আশ্রয় প্রশ্রয় দিয়েছে, তাদেরকে মিডিয়ার মাধ্যমে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়েছে, সেখান থেকে বাংলাদেশে অপারেশন করার জন্য উদ্বুদ্ধ করেছে, ডিরেকশন দিচ্ছে। কাজে কি করে বুঝবো যে ভারতের ভূমিকাটা ফেয়ার? কাজে এটা তাদের রিয়েল রিফ্লেকশন নয়। সময় বাকি আছে। যারা প্রায় 1 বছর 3 মাস পর্যন্ত এই খুনিদেরকে আশ্রয় দিয়েছে, মোটিভেট করেছে, লজিস্টিক সাপোর্ট দিয়েছে, কাজে এইটাই প্রমাণ যে তারা এখানে অপরাধীরা যাতে এসে নির্ভয় অভয়ারণ্যের মধ্যে চলতে পারে সেই চেষ্টাই তারা করছে। সাময়িক একটা রিয়াকশান, এটা সময়ের ব্যাপার, সময় বলে দেবে। দ্বিতীয়ত হচ্ছে যে এইখানে আন্তর্জাতিক বিশ্ব তাদের একটা তদন্ত প্রতিবেদন জাতিসংঘ দিয়েছে, অত্যন্ত পটেনশিয়াল ডকুমেন্টারি এভিডেন্স, এবং তার অনেকগুলি ভিডিও ক্লিপিং বাংলাদেশের মানুষ দেখেছে। ফলে জাতিসংঘের যে প্রতিবেদন, এই প্রতিবেদন প্রমাণ করে যে অ্যাট্রোসিটি হয়েছে এখানে, যে গণহত্যা হয়েছে, তার রিফ্লেকশন হয়েছে তাদের রিপোর্টে। কাজে আমি আশা করি, জনগণ প্রত্যাশা করে জাতিসংঘ এই অন্যায়কারীদের পক্ষ অবলম্বন করবে না, আন্তর্জাতিক কোনো সংস্থাও এদের প্রতি সিম্পেথি দেখাবে না। অপরাধীদের সর্বোচ্চ শাস্তি দেশবাসী যেটা চায়, ন্যায় বিচারের সাথে, সেটাই তারা কামনা করবে। অনেক ধন্যবাদ সবুজ ভাই। খুব ছোট্ট করে জানতে চাই, এর আগের যে প্রশ্নটা ছিল সেটি হচ্ছে যে যারা এই ফ্যাসিবাদী রেজিমের সাথে ছিল, সেক্ষেত্রে তাদের কতটুকু দেখতে পাচ্ছেন? না, আমি তো বলবো যে আমার মনে হয় অল্প কিছু, হ্যাঁ আমার মনে পড়েছে, আমি অল্প কিছু হয়েছে, কিন্তু যেই এটা যে ব্যাপ্তি ছিল, এটার সঙ্গে এই পরিমাণ যারা তাদের এই ফ্যাসিবাদী রেজিমের সঙ্গে যারা সরাসরি যুক্ত ছিল, তাদের অনেকেই এই আইনের আওতার বাইরে রয়ে গেছে। অনেকের বিরুদ্ধে কেসই হয়েছে কিনা আমার সন্দেহ, আবার অনেকের বিরুদ্ধে হয়েছে, কিন্তু এগুলোর কোনো ডেভেলপমেন্ট আমরা দেখছি না। আমরা যেগুলো অল্প কিছু বড় বড় রাঘব বোয়ালদেরটা দেখছি, কিন্তু শেখ হাসিনার আমলে কেন্দ্র থেকে একদম গ্রাসরুট লেভেল পর্যন্ত, একজন ওয়ার্ড বলেন, একটা ইউনিয়ন এবং গ্রাম পর্যায়ের নেতা পর্যন্ত আপনার দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল, আপনার সন্ত্রাসের সঙ্গে যুক্ত ছিল, মাদক ব্যবসার সঙ্গে যুক্ত ছিল, তারপরে বিরোধী দলের নেতাকর্মীদেরকে হয়রানি করা এবং তাদের বাড়িঘরকে মানে 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 ধ্বংস করা থেকে শুরু করে তাদের ব্যবসা প্রতিষ্ঠানকে ধ্বংস করা সবগুলো যুক্ত ছিল। সেই হিসাবে তো আমরা আইনে আওতায় এনে এই যে পরিমাণ এরকম তো দেখছি না। তো কাজে আমি মনে করি এটা, এবং দেখেন আজকে কথা বারবারই আসছে, শুধু দেখছি না তাই না, তাদের সঙ্গে যারা এই শেখ হাসিনা রেজিমের সঙ্গে অপকর্মের সঙ্গে জড়িত ছিল, শেখ হাসিনা নিজে তো আর একা অপকর্ম ছিল, নির্দেশদাতা ছিল, উনি নেতৃত্ব দিয়েছেন বিভিন্ন পরতে পরতে যারা এইগুলি বাস্তবায়ন করেছে। আজকে কি আমরা কি এটা মনে করি না যে ব্যুরোক্রেসিতে তাদের লোক এখনো রয়ে গেছে, আছে, তো তারাও তো সহযোগিতা করেছে। আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর মধ্যে কত পার্সেন্ট লোক আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী থেকে আমরা এই বর্তমান সরকার বিদায় করতে পারছি? আমরা তো খুব বেশি দেখি না। এইভাবে প্রত্যেকটা সেক্টরে তারা আছে, তো কাজেই তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত হলো আজকে এই প্রশ্ন তো আছে। তো কাজেই এইগুলো তো আসলে যদি তারা সেই পরিমাণ অন্যায় করে থাকে, বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়ে থাকে, বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিয়ে থাকে, বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান, তাহলে তো তাদেরকে তো আইনের আওতায় নেওয়া উচিত। আমরা প্রথমেই একটু যেতে চাই, আমাদের সাথে যুক্ত রয়েছেন অ্যাডভোকেট মিজানুল ইসলাম, প্রসিকিউটর, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার দুঃখিত এই মুহূর্তে তিনি নেই। আমরা আবারও ফিরছি, স্টুডিওতে রয়েছেন। কথা শুনছিলাম বিরতির আগে কামাল উদ্দিন সবুজ, সিনিয়র আমাদের সাংবাদিক, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতির। আমরা ফিরছি লয়ার্স কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার আপনার কাছে। সেটি হচ্ছে যে একদম নতুন এই বাংলাদেশ, 24 পরবর্তী, অভ্যুত্থান পরবর্তী যে বাংলাদেশ, সেই বাংলাদেশে সামনে নির্বাচন। তো সেই নির্বাচনে আমরা যতটুকু জানি যে আপনি নিজেও জামাতের মনোনীত প্রার্থী ঢাকা 10 আসনের। তো সেখানে যারা ফ্যাসিবাদ বিরোধী একটা শক্তি ছিলেন, আওয়ামী লীগের বাইরের সবাই একসাথে, বিএনপি, জামাত একসাথে মিলে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। তো এদের আমরা দিনে দিনে দেখতে পেলাম যে একটু দূরত্ব তৈরি হয়েছে বিভিন্ন ইস্যুকে সামনে রেখে, এবং জনগণের মধ্যে একটু প্রশ্নেরও তৈরি হয়েছে যে আসলে এই বিভক্তির মধ্যে আগামী ফেব্রুয়ারির ঘোষিত যে নির্বাচন, সেটি কি আদৌ হবে? এরকম একটু কনফিউশন তৈরি হয়েছে। তো সেখানটাই একটু আপনি রাজনৈতিক কর্মী হিসাবে জানতে চাই যে নির্বাচনটা কি আদৌ হবে, এবং আপনারা সেই নির্বাচনকে কেন্দ্র করে কিভাবে জনগণের কাছে যাচ্ছেন এবং কি নিয়ে যাচ্ছেন? আপনাকে অনেক ধন্যবাদ। দেখেন, ঐতিহাসিকভাবে এটা প্রমাণিত
যে যখন ইস্যু কমন হয়, জাতির প্রত্যাশা স্প্লিট থাকে না, বিভক্ত থাকে না, প্রত্যাশা থাকে এক। আমি ছোট্ট উদাহরণ দেই, আইয়ুব বিরোধী আন্দোলনে এনএসএফ একটা ফ্যাক্টর ছিল সরকারি দল, ছাত্র সংগঠন হিসাবে। 11 দফা যখন প্রণয়ন হয়, সমস্ত ছাত্র সংগঠন ইনক্লুডিং এনএসএফ 11 দফার পক্ষে। জি এরশাদ বিরোধী আন্দোলন যখন হয়, অ্যাকসেপ্ট এরশাদ স্টুডেন্ট উইং বা সমস্ত ছাত্র সংগঠন জনগণ এরশাদের বিরুদ্ধে, গণতন্ত্রের পক্ষে। পরবর্তী সাবসিকুয়েন্ট সবগুলি আন্দোলনে জনগণের প্রত্যাশা অনুযায়ী মাঠের রাজনৈতিক কর্মী এবং যারা অ্যাক্টিভিস্ট তারা এক হয়ে গিয়েছে। এটার অনিবার্য দাবি ছিল স্বৈরাচারের বিরুদ্ধে সবাই এক হওয়া, এবং তাই হয়েছে। জি হওয়ার ফলে যার যার প্ল্যাটফর্ম থেকে ওই দাবি আদায়ের জন্য লড়াই করেছে। 5ই আগস্ট আল্লাহর মেহেরবানিতে অসংখ্য ত্যাগের বিনিময়ে আমরা স্বৈরাচার ফ্যাসিস্টকে তাড়াতে সক্ষম হয়েছি। এখন পর্যন্ত এই অ্যাসপারেশন, এই প্রত্যাশা জনগণ থেকে কিন্তু আলাদা হয়নি। জনগণের স্টিল ইচ্ছা, যে অঙ্গীকার নিয়ে এই স্বৈরাচারের পতন হয়েছে, ফ্যাসিস্টকে তাড়িয়ে দিয়েছি, সেই হিসাবে সংস্কার, এই সংস্কারের প্রশ্নে সমস্ত দলগুলি এক। 2 নম্বর হচ্ছে বিচার। বিচারের ক্ষেত্রে তো আপনি একটু আগে আলোচনা করেছেন, সমস্ত জাতির এক, এবং নির্বাচন। জি তো সংস্কারের প্রশ্নে কিছুটা তো দাবি দেওয়ার বিষয়ে একটু ভিন্ন অবস্থান আছে। একটা বাবার মৌলিক বিষয়ে যখন তার কোনো পারিবারিক ইস্যু আসে, সব সন্তান নাকি এক থাকে। ভাগবাটোয়ার প্রশ্ন হলে একটু স্বার্থের অ্যাঙ্গেল থেকে কিছু কিছু স্প্লিট হয়। আমার মনে হয় এই ডিফারেন্স অফ অপিনিয়ন যে রাজনৈতিক দলগুলো আছে, এটা ফর দ্য টাইম বিং সাময়িক। এটা জাতি ভালোভাবে নেবে না, এবং জাতির প্রত্যাশার বিপরীতে। কাজেই আমি মনে করি জাতির এই দাবি দেওয়া আদায়ের ক্ষেত্রে দিনের শেষে সমস্ত বিরোধী দল এক হয়েই এগুবে। আপনার কাছে নির্বাচন জি নির্বাচন অবশ্যই হবে ইনশাআল্লাহ। এখন প্রশ্ন, নির্বাচনের আগে যে জনগণের প্রত্যাশা, তার লেভেল প্লেইং ফিল করা, তারপরে সংস্কারগুলি করা, রায় কার্যকরী করার জন্য ইফেক্টিভ রোল প্লে করা, এটা জাতি দেখতে চায়, আমরাও তো দেখতে চাই। কাজে এই থেকে যে সমস্ত দল এই প্রশ্নে এক থাকবে, অটুট থাকবে, ঐক্যবদ্ধ আমাদের সাথে চলবে। কেউ যদি এর থেকে ছিটকে পড়ে যায় বা ভিন্ন অবস্থান নেয়, তারা জাতির কাছে সমাদৃত হবে না। অনেক ধন্যবাদ। আমি আবারও একটু রায় নিয়ে ফিরতে চাই। আমাদের মাঝে আবার যুক্ত হয়েছেন অ্যাডভোকেট মিজানুল ইসলাম। আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আপনি শুনতে পাচ্ছেন? আপনি অ্যাডভোকেট মিজানুল ইসলাম? জি, সেটি হচ্ছে যে আমি শুনতে পাচ্ছি, বলেন। আপনার কাছ থেকে ছোট্ট ছোট্ট করে একটু দুটো উত্তর চাচ্ছি। সেটি হচ্ছে আব্দুল্লাহ আল মামুন এটি রাজসাক্ষী হয়েছিল আমরা জানি। সেখানে প্রশ্ন এসছে যে উনি 5 বছরের সাজা হলো, তো সেক্ষেত্রে এটি আসলে আইন কি বলে, এবং ওনাকে দেখা দেখি যদি বাকি অন্যেরাও রাজসাক্ষী হতে চায়, তাহলে চাইলেই কি তারা রাজসাক্ষী হতে পারবে? এটির একটু উত্তর দিবেন। এবং অন্য মামলা যেগুলো রয়েছে আজকের, সেই মামলাগুলোর পরবর্তীর রায় কবে নাগাদ পাওয়া যেতে পারে, একটু ছোট করে পেতে চাই উত্তর। জি, জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে রাজসাক্ষীর যে শাস্তিটা হয়েছে সেটা অনেকের কাছে অপর্যাপ্ত মনে হয়েছে। স্বাভাবিকভাবে অভিযোগ প্রমাণ হয়, মৃত্যুদণ্ড না হয়ে যখন কম শাস্তি হয়, তখন অনেকের কাছে এই প্রশ্নটা উত্থাপিত হয়। এটাই স্বাভাবিক। তবে এটা আইনের দৃষ্টিতে অস্বাভাবিক নয়, এবং ভুলেরও কোনো কিছু নেই। আইন বলছে কোনো ব্যক্তি যখন অ্যাপ্রুভার বা রাজসাক্ষী হওয়ার প্রস্তাব দেন, তখন অনারেবল ট্রাইব্যুনাল এটা বিবেচনা করতে পারেন। এটা সম্পূর্ণ এখতিয়ার অনারেবল ট্রাইব্যুনালের, এবং উনি বিবেচনা করার পরে শর্ত সাপেক্ষে ক্ষমা করতে পারেন। এই আব্দুল্লাহ আল মামুন সাহেবের ক্ষেত্রে শর্তটা দেওয়া হয়েছিল যে তিনি পূর্ণাঙ্গ সত্য প্রকাশ করবেন, এবং উনি সাক্ষ্য দিয়েছেন এবং পূর্ণাঙ্গ সত্য প্রকাশ করেছেন বলে আমরা মনে করেছি, এবং অনারেবল ট্রাইব্যুনাল মনে করেছি। এই ক্ষেত্রে তার রাজসাক্ষীর যে শর্ত সেটা তিনি পূরণ করেছেন। এখন রাজসাক্ষী জেনারেল প্র্যাকটিস আমরা দেখেছি, যদিও এটা সিআরপিসি দ্বারা গাইডেড না, যে রাজসাক্ষীকে মুক্তি দেওয়া হয়। এই ক্ষেত্রে তাকে যদি মুক্তি দিয়ে দেওয়া হতো পুরোপুরি, তাতেও আশ্চর্যান্বিত হওয়ার কিছু ছিল না। এখন অধিকাংশ ক্ষেত্রে জনগণ এই বিষয়টি জানেন না,
বুঝতে চান না। অনেক ক্ষেত্রে মানুষ আবেগ দ্বারা তাড়িত হয়, কারণ আবেগ দ্বারা তাড়িত হওয়ার যৌক্তিক এবং যথেষ্ট কারণ আছে। কারো পিতা মারা গেছে, কারো ভাই মারা গেছে, কারো চাচা মারা গেছে, কারো বন্ধু মারা গেছে, তাদের যে ক্ষোভ, তাদের অন্তরে যে ক্ষত, এই ক্ষত ক্ষোভ এগুলো আমরা দূর করতে পারবো না। সেই ক্ষেত্রে আমরা যেটা মনে করি যে রাজসাক্ষী করা হয় কখন, যখন দেখা যায় যে সাক্ষ্য প্রমাণ এর সহায়ক হিসেবে এটা বিবেচিত হবে। শেখ হাসিনা যে আদেশটা দিয়েছিলেন, সুনির্দিষ্ট সময় আমাদের কাছে ছিল না। আমরা বিভিন্ন অডিও ক্লিপসে পেয়েছি যে উনি আদেশ দিয়েছেন, কিন্তু কখন আদেশটা কার মাধ্যমে কার্যকরী হলো, এই তথ্যটা কিন্তু আমরা অনারেবল ট্রাইব্যুনালে উপস্থাপন করেছে আমাদেরকে এই সাক্ষী চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, যেটা আমাদের বিচারের ক্ষেত্রে একটি মাইল ফলক হিসেবে কাজ করেছে। এটা একটি বিষয়। আর একটা বিষয় হচ্ছে, আপনি বলছেন যে অন্য যে মামলাগুলা, আমাদের এখন বাকি আরো 9টি মামলা বিচারাধীন আছে ট্রাইব্যুনালে। তার মধ্যে 3টি মামলা সাক্ষী, 2টি মামলার একেবারে শেষ পর্যায়ে, একটি মামলার ওই যে চাংখারপুরে যে হত্যাকাণ্ড 6 জনের, সেটা তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ চলছে। আগামীকাল হয়তো সাক্ষ্য গ্রহণ মানে জবানবন্দি শেষ হবে, আসামি পক্ষ হয়তো পরের দিন জেরা করবেন। এছাড়া আশুলিয়ায় মানুষকে পোড়ানো, 6টি লাশ পোড়ানোর যে সাক্ষী, সেটাও খুব দ্রুত আমরা শেষ করতে পারবো আশা করছি। আর আহ রামপুরাতে আরেকটি ঘটনা, 2 জনকে হত্যা করা এবং একজনের যে কার্নিশে ঝুলন্ত ছেলেকে গুলি করার যে মামলা, সেটাও চলছে। আশা করা যায় যে আমরা খুব দ্রুতই হয়তো 1-2 মাস বা 2.5 মাসের মধ্যেই ওই মামলার সাক্ষী গ্রহণ শেষ করতে পারবো। অনেক ধন্যবাদ মিজানুল ইসলাম আপনাকে। আমরা আবারও ফিরবো আপনার কাছে। আমি কামালউদ্দিন সবুজ আপনার কাছে আসি। জি, মামলার রায় আজকে ঘোষণা হবে, এটি যেদিন প্রসিকিউশন জানালো সেই দিনই দেখেছেন যে আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ এবং তাদের সহযোগী সংগঠনের বিভিন্ন লকডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছিল ভার্চুয়াল মাধ্যমে, এবং আগামীকালকেও আজকে রায়কে কেন্দ্র করে কমপ্লিট শাটডাউন কর্মসূচি রেখেছে আওয়ামী লীগ। প্রশ্ন হচ্ছে যে তেমন কোনো তাদের কিন্তু কর্মসূচি, মাঝে মাঝে 2-1টা ককটেল বা বিস্ফোরণ জ্বালাও পোড়াও দেখা হয়েছে, কিন্তু তারা তো রাজপথে নামেনি। কিন্তু ঢাকার রাজপথে আমরা কিন্তু মোটামুটি গাড়ি ঘোড়া কম চলতে দেখেছি। আগামীকালকের যে তাদের কর্মসূচি, এই যে শেখ হাসিনাকে ফাঁসির রায় দেওয়ার বিরুদ্ধে, সেটি কি আপনি কিভাবে দেখছেন? এটি কি সংক্ষুব্ধ জনতা, মানে আওয়ামী লীগের পক্ষে বা হাসিনার পক্ষে কি জনতা মাঠে নামার কোনো সম্ভাবনা দেখছেন? ধন্যবাদ। আপনার এই রায়ের কে কেন্দ্র করে এর আগে যখন দিন ধার্য করার ঘোষণা আসলো, এরপর থেকে এই লকডাউন শাটডাউন এসব কথাগুলি আসতেছিল। যেহেতু কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগ তো এখানে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার বৈধতা নেই এই মুহূর্তে। তো কাজেই তারা ওই আপনার দেশের বাইরে থেকে বা ফেসবুকে বা আপনার কি বলে অন্য পদ্ধতিতে তারা এসব ঘোষণা দিয়ে দেয়। দিয়ে মানে আসলে গত কয়েকদিনে যেটা দেখা গেছে যে এই ঘোষণাগুলি দেওয়ার পরে রায়কে কেন্দ্র করে বা অন্যান্য নানা কারণে এগুলোর মধ্যে মানুষের কোনো সমর্থন আছে বলে মনে হয় নাই। কিছু রিপোর্টও আছে গণমাধ্যমে, আপনি জানেন যে তারা এই কাজ তারা কাজ সংগঠিত করেছে। সেটা হচ্ছে কিছু বাসে আগুন দেওয়া, বিভিন্ন জায়গায় কিছু আপনার মানে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে ঢাকা এবং ঢাকার বাইরে। সেগুলো সঙ্গেও দেখা গেছে যে তারা যতটুকু না কর্মী সমর্থকদেরকে অর্গানাইজ করতে পেরেছে, যারা দেশে অবস্থান করছে তার চেয়ে বেশি হচ্ছে তারা ভাড়াটে লোকজনকে ব্যবহার করেছে। বস্তি বলেন, আরও যারা এরকম অনেক মানুষই বাংলাদেশে আছে, একটা পপুলেশন আমরা জানেন যাদেরকে অনেক সময় যারা একটু গরিব প্রকৃতির এবং তারা অনেকে সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকে, নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড, তাদেরকে তারা ব্যবহার করেছে এবং ব্যবহার করে এটার মাধ্যমে তারা মাঝে মাঝে হঠাৎ করে কিছু জটিকা মিছিল করার চেষ্টা করেছে। ঢাকার বাইরে কিছু বাসে আগুন দিয়েছে, কিছু জায়গায় মনে করেন কিছু আপনার মানুষ যাতে একটু শঙ্কিত হয় এই ধরনের কিছু কর্ম, বাট এগুলো সঙ্গে যে সমর্থন নাই এটা একদম পরিষ্কার বোঝা গেছে। কারণ যদি সমর্থন থাকতো তাহলে তো আপনার দলে মানুষ এসে আপনার এইগুলোতে আপনার জয়েন করতো। এরকম কোনো কিছু তো আমরা দেখি নাই, গত কয়েকদিন দেখি নাই এখন পর্যন্ত। আগামী রাস্তায় আর উত্তর দিচ্ছি, সেটা হচ্ছে যে আজকের যে বিষয়টা, যেটা আজকের দিনের বিষয়টা আমার কাছে মনে হয় আজকেও গাড়ি ঘোড়া কম চলেছে, কিন্তু গাড়ি ঘোড়া চলেছে।
একেবারে ফাঁকা ছিল না। এর আগের দিন আমি দেখেছি সকালবেলার দিকে গাড়ি ঘোড়া চলে, কিন্তু শেষের দিকে কিন্তু সন্ধ্যার বিকালের পথে কিন্তু অনেক জায়গায় অনেক গাড়ি ঘোড়া বের হয়ে গেছে এবং চলেছে। এই ধরনের ঘটনা হয় কি, মানুষের মধ্যে কিছু উদ্বেগ তো থাকে, কিন্তু আবার মানুষ এটাও দেখেছে যে তারা এসব কর্মসূচি দেয় কিন্তু এগুলোর জনসমর্থন থাকে না। তারা চিন্তা করে যে কোথায় আগুন, যেমন দুই একটা আপনার ঘটনা দেখেছি যে বাসের মধ্যে পুড়ে আপনার মারাও গেছে। তো মানুষ তো একটু নিরাপদ থাকতে চায়, যারা একেবারে খুব কাজ না থাকে, কারণ জানে যে তারা তো এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে অভ্যস্ত, তারা কোথায় কোথায় বোমা ফাটায়, কোথায় কি করে না করে, সেই জন্য হয়তো কিছুটা শঙ্কা আছে। কিন্তু এটা বড় ধরনের কিছু তো তারা করতে পারে নাই, ঢাকায়ও করতে পারে না, ঢাকার বাইরেও করতে পারে নাই। এটার অন্যতম বড় কারণ হচ্ছে যে তাদের জনসমর্থন নাই এইসব কর্মকাণ্ডের পিছনে। দ্বিতীয় কথা হচ্ছে যে সরকারও যথেষ্ট, আমার মনে হয়েছে যে আইন শৃঙ্খলা রক্ষার জন্য তারা একেবারে তৎপর ছিল, ওরাও চেষ্টা করেছে এবং আছে, বিজেপি থেকে শুরু করে এবং রাজনৈতিক দলগুলোও কিন্তু আছে, তারাও কিন্তু আছে। আর একটা হচ্ছে আজকের যে ঘটনাটা, যেহেতু আজকে সবার চোখ ছিল ট্রাইব্যুনালে, বেশিরভাগ মানুষই বাসায় বলেন, অফিসে বলেন, যার যার ইয়েতে বলেন, বসে রায়টা শুনতেছিল। এই জন্য কিন্তু অনেক মানুষ কম বের হয়েছে, তারপরে বের হয়েছে। শঙ্কা উদ্বেগ কিছু তো থাকেই। তো কাজে আমি যেটা বলতে চাচ্ছি, আগামীকালকে বা ভবিষ্যতে হয়তো তারা এরকম দিতেই থাকবে, কারণ তাদের টার্গেটটা হচ্ছে যে তারা হয়তো তাদের অ্যানালাইসিস বলেন বা তাদের যারা মানে বিদেশি মুরব্বী, যাদের মানে প্রেসক্রিপশনে তারা চলে, তারা হয়তো এই প্রেসক্রিপশন দিয়েছে সবসময় বাংলাদেশকে ইনস্টেবল করে রাখতে হবে, অস্থিতিশীল করে রাখতে হবে, যাতে এটা নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করে, বাংলাদেশের ডেমোক্রেটিক প্রসেসে বাংলাদেশ যেতে না পারে, বাংলাদেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়। এই কাজগুলি তারা করতে থাকবে বলে আমার ধারণা, এরকম একটা আশঙ্কা আছে। তো কারণ এই ক্ষেত্রে যেটা হবে, যেহেতু বাংলাদেশের বেশিরভাগ মানুষই, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে অনেক ব্যাপারে অনৈক্য আছে, অনেক ব্যাপারে মতভেদ আছে, এটা অস্বাভাবিক না, একটা সবার রাজনৈতিক আদর্শ এক না। কিন্তু ফেসিবাদের প্রশ্নে আমার ধারণা, আমি এই পর্যন্ত কখনো দ্বিমত দেখিনি, সবাই একমত। যদি এটা একমত থাকে তাহলে আমার মনে হয় আওয়ামী লীগ তেমন কিছুই করতে পারে। অনেক ধন্যবাদ অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার। সাম্প্রতিক আজকের ঘটনায় আসি, তা হচ্ছে এর আগেও দেখেছি যে 32-এর উপরে ভবনের উপরে মানুষের ক্ষোভ। আজকেও দেখেছি যে বুলজোট নিয়ে যাওয়া হয়েছে, সেখানে ধাওয়া পাল্টা দেওয়ার মতো ঘটনা ঘটেছে। এটাকে কিভাবে দেখছেন একটু যদি বলেন। আসলে আপনি যদি একটু এক সপ্তাহ পেছনে তাকান, 13 তারিখে ট্রাইব্যুনালে রায় ঘোষণার ডিটেইলের জন্য ধার্য ছিল, যেটা 17 তারিখে রায় হবে, ট্রাইব্যুনাল ডিক্লেয়ার করেছে। জি, সারা মহানগরীতে সাধারণ জনগণ, গণতন্ত্রকামী জনগণ, শান্তিপ্রিয় জনগণ রাস্তা নেমেছিল। সেই দিন আমরা ভিডিও ক্লিপিং, পত্রিকা নিউজ দেখেছি, 32 নম্বরের সামনেও সাধারণ জনগণের একটা অবস্থান ছিল, সারা মহানগরীতে অবস্থান ছিল। অর্থাৎ জনগণ অ্যাওয়ার আছে, সচেতন আছে, সতর্ক আছে, তা আওয়ামী লীগ কোনো অপকর্ম করতে না পারে, সন্ত্রাস করতে না পারে। কাজেই আর ক্ষোভের যে প্রকাশটা, এটা আপনি ইতিবাচকভাবে এই জন্য দেখা দরকার যে পরিমাণ জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন হয়েছে, ভাইহারা আরেক ভাইয়ের কান্না, এক বোনের কান্না, মায়ের কান্না। আজকে আইসিটিতে এক মা এসেছিলেন, তার আবেগ জড়িত প্রতিক্রিয়া আমাদের হৃদয়কে বিদারক করেছে। সুতরাং এটা স্বতঃসিদ্ধভাবে বলা যায় যে তারা যে পরিমাণ 15 বৎসরে লুট করেছে, তারা যে মানুষের উপর জুলুম করেছে, এই সম্পদ পাহারা দেওয়া এবং হাসিনার মতো পরিণতি হতে পারে, এই পরিণতি থেকে ঠেকানোর জন্যই তারা কিছু অ্যাক্টিভিটি করে। এই চোরাগপ্তা হামলা করে, চোরাগপ্তা অ্যাকশন নিয়ে জনগণের হৃদয়ে স্থান পাবে না, কোনোদিন পায় নাই। ফলে জনগণ যে ক্ষোভ প্রকাশ করেছে, আপনি পাহাড়েও ঠেকাইতে পারবেন না। যদিও জানমালের ক্ষতি যাতে না হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত তৎপর, আমরাও এটাকে সমর্থন করি না। কিন্তু 32 নম্বর যে ক্ষোভ থেকে ভেঙেছে, একই ক্ষোভ থেকে র্যাঙ্কস প্লাজার সামনে যে শেখ মুজিবের মূর্তি ভেঙেছে, একই অনুভূতি থেকে তারা গণভবন দখল করে নিয়েছে এবং শেখ হাসিনা যত স্থাপনা সেগুলিকেও ঘৃণা থেকে, মানুষের
এত ক্ষোভ ঘৃণা ছিল, এটা তার বহিঃপ্রকাশ। অনেক ধন্যবাদ অ্যাডভোকেট মিজানুল ইসলাম, আপনার কাছে আবার যাই, খুব ছোট্ট করে ওই উত্তর চাই। তা হচ্ছে যে আজকে তো সারা বাংলাদেশই তাকিয়েছিল টেলিভিশনের দিকে, তো এটি কি মানে এটি তো রায় পড়া হয় বিদেশি ভাষা ইংরেজিতে, তো সাধারণ মানুষ তো ইংরেজি বোঝে না, তো আপনাদের কি এরকম এই ইংরেজিতে পড়াটা কি ম্যান্ডেটরি, কেন পড়ছেন এটি ছোট্ট করে বলবেন। আর হচ্ছে যে আপনারা যারা প্রসিকিউটর রয়েছেন বা এই মামলাগুলোর সাথে রয়েছেন, তারা কোনো শঙ্কা প্রকাশ করছেন কিনা আপনাদের উপরে হামলা মামলা এরকম কোনো বিষয় আছে কিনা, আপনাদেরকে সরকার সেই যথেষ্ট পরিমাণে সাপোর্ট দিচ্ছে কিনা আইন শৃঙ্খলা বাহিনী, খুব ছোট্ট করে উত্তর চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রথমত আপনি যে প্রশ্ন করেছেন যে মামলার রায় ইংরেজিতে পড়া হয়েছে, এটা আইনি কোনো বাধ্যবাধকতা আছে কি? আমাদের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, তাতে পরিষ্কার বলা আছে যে এই মামলার প্রসিডিং বাংলা অথবা ইংরেজিতে হতে হবে। কাজেই বাংলায় মামলার প্রসিডিং হতে আইনগত বাধা নেই। কিন্তু যেহেতু এটা আন্তর্জাতিকভাবে একটা চর্চিত বিষয়, আন্তর্জাতিক মহল এটার দিকে তাকিয়ে আছে, এই জন্য ইংরেজিতে রায়টা দেওয়া হয়েছে, যদিও বাধ্যবাধকতা নয়। এই ক্ষেত্রে আমার মনে হয় না যে মানুষ এর দ্বারা ক্ষুব্ধ হয়েছে। মানুষের বুঝতে হয়তো কিছু কষ্ট হয়েছে। আপনি যদি ট্রাইব্যুনালে প্রসিডিংটা দেখেন, লাইভ সম্প্রচার করা হয়েছে, যখন পেনাল্টি অফ ডেথ বলা হলো, তখন মানুষ যে তালি মারল, তার মানে মানুষ বোঝে যে রায়টা কি হচ্ছে। এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে যে নিরাপত্তার বিষয়টা আপনি বলছেন। দেখুন, আজকে লন্ডন চিফ প্রসিকিউটর তার প্রেস ব্রিফিং এ বলছিলেন যে গতকাল সারা রাত ধরে বিভিন্ন প্রসিকিউটর ইনক্লুডিং মাইসেলফ, আমার মোবাইলেও বিশেষত ভারতীয় নাম্বার, সৌদি আরবের দুই একটা নাম্বার আছে, বিভিন্ন নাম্বার থেকে থ্রেট করা হয়েছে। আমার কাছে যেটা মনে হয়েছে, এই যে আপনারা বোমা বিস্ফোরণের কথা বলছে, কিছু ভাড়াটিয়া লোক, আপনারা যদি এই ফর্মাল চার্জটা দেখেন, তারা কত হাজার কোটি টাকা লুট করেছে। এই লুটের টাকা দিয়ে কিছু ভাড়াটিয়া ভাড়া করেছে, তাদেরকে দিয়ে বিভিন্ন ধরনের কথা বলাচ্ছে। তাদের রাজনৈতিক দেউলিয়াত্ব কতটুকু, এইটার প্রমাণ হচ্ছে তারা কি কর্মসূচি দিচ্ছে, লকডাউন আর শাটডাউন, যে কর্মসূচির মাধ্যমে তাদেরকে উৎখাত করা হয়েছে। আর কারফিউ উপেক্ষা করে, হেলিকপ্টার থেকে গুলি বর্ষণ উপেক্ষা করে, ড্রোনের দিয়ে শনাক্তকরণকে উপেক্ষা করে যে হাজার হাজার জনতা, লক্ষ জনতা ঢাকার রাজপথে ছিল, তার কোন ছিটে ফোটা অংশ আপনারা দেখেছেন? আপনারা দেখেছেন অন্ধকারে একটা কেউ ককটেল মারলো, এই 10 সেকেন্ড, ঠিক না, 30 সেকেন্ডের একটা মিছিল, 50 সেকেন্ডের একটা মিছিল। আসলে এগুলা নিজেদেরকে অস্তিত্ব জানান দেওয়ার একটা চেষ্টা করছে, রাজনৈতিক দেউলিয়াত্বপনা থেকে নিজের অস্তিত্ব জানান দিয়ে রাজনীতিতে টিকে থাকার একটা ব্যর্থ প্রচেষ্টা চালাচ্ছে। আমার মনে হয় এতে সাময়িকভাবে কিছু অসুবিধা মানুষের সৃষ্টি হলেও হতে পারে, তবে এর দ্বারা দীর্ঘমেয়াদী কোনো প্রভাব পড়বে বলে আমার মনে হয় না। জি, আপনাকে ধন্যবাদ। সবুজ ভাই, 1 মিনিটের মধ্যে একটু জানতে চাই, তা হচ্ছে যে, জি একদমই 1 মিনিটের মধ্যেই জানতে হবে, তা হচ্ছে যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা রাজনৈতিক দলগুলো, একটু আগে জসিম ভাইকে যে প্রশ্ন করেছিলাম, যে বিভিন্ন ইস্যুতে তারা বিপরীতমুখী অবস্থানে রয়েছে, যদিও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কিছুদিন আগে একদম তারা একটা জায়গায় গিয়েছিল, এই যে গণভোট পরে, তারপরে হচ্ছে আইনি ভিত্তি দেওয়া হয়েছিল। তো সব কিছু মিলে নির্বাচনের আগে কি মনে হয় যে তারা দেশের প্রশ্নে ঐক্যবদ্ধ থেকে নির্বাচন পর্যন্ত সুষ্ঠু একটা নির্বাচনের দিক দেশে এগিয়ে নিবে, কি মনে হয় আপনার? না, কিছু তর্ক বিতর্ক তো দেখা যাচ্ছে, তারপরে আমি মনে করি কিন্তু সবাই কিন্তু দেখেন, বিএনপি, জামাত, এনসিপি সহ সবাই যারা মেইন রাজনৈতিক দল, মেইন স্টেক হোল্ডার এবং অন্যান্য রাজনৈতিক দল, এরা কিন্তু নির্বাচনী ট্র্যাকের মধ্যে অলরেডি ঢুকে পড়েছে। তারা কিন্তু যার যার কনস্টিটিউন্সিতে প্রচারণাও চালাচ্ছে, এর মধ্যে বিভিন্ন বক্তব্য দিচ্ছে, বিভিন্ন প্রোগ্রামও করছে, দাবি দেওয়া প্লেস করছে। আবার এর মধ্যে দিয়ে আমরা জানি যে গণভোট এবং নির্বাচন একই দিনে হবে, এর আগে এটা নিয়েও আমাদের ছিল। এর মধ্যে তো রাজনৈতিক দলগুলো মেনে নিয়েছে, সবাই সবগুলি হয়তো সেভাবে মেনে নেওয়া হয় না, কিন্তু ওখানে আমার মনে হয়েছে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সেখানে হয়তো উনি একটা নেগোশিয়েট করেছে, নেগোশিয়েট মানে মোটামুটি সবাইকে একটু ওনার মতো করেছে। আমার ধারণা আলটিমেটলি সবাইকে, আপনি বলেন গত 16, 17, 18 বছর তো বাংলাদেশ কোনো নির্বাচন হয়, এখন এরা যদি নির্বাচন ছাড়া কি অপশন আছে আমাকে বলেন, শত ঝামেলার মধ্যেও
নির্যাতন করতে হবে। অন্য কোনো অপশন কেউ যদি চিন্তা করে থাকে তাহলে তো বাংলাদেশের জন্য বুমেরাং হবে, বাংলাদেশই বিপদে হবে। অনেক ধন্যবাদ অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার। আপনার জন্য 1 মিনিট। তা হচ্ছে যে এই যে বিবাদ ভুলে আগামী দিনের দেশ সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা দলগুলো কি ভূমিকা আমরা ইতিবাচক কতটুকু দেখব, ঐক্যবদ্ধতা কতটুকু? আমি খুবই অপটিমিস্টিক, আশাবাদী যে দেশ সবার সে ঊর্ধ্বে, জনগণের অ্যাসপিরেশন আকাঙ্ক্ষা তার চেয়ে ঊর্ধ্বে, এটাকে আলাদা করার কোনো সুযোগ নেই। ইন্টিগ্রাল পার্ট জনগণ প্রত্যাশা এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং শান্তি। সুতরাং আমার মনে হয় দিনের শেষে সবাই কিছু কিছু ছাড় দিয়ে হলেও নির্বাচনের দিকে এগোবে এবং আমার বিশ্বাস গভর্নমেন্ট, ডক্টর ইউনূস সরকার অ্যামিকেবল সেটেলমেন্টের ব্যবস্থা করবেন এবং আমাদের আন্দোলন অব্যাহত আছে। আমরা আশা করি এর প্রতি সবাই যৌক্তিকভাবে রেসপন্স করবেন। অনেক অনেক ধন্যবাদ অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার, অনেক ধন্যবাদ কামাল উদ্দিন সবুজ, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য অ্যাডভোকেট মিজানুল ইসলাম, এবং যুক্ত ছিলেন সাবরিনা আফরোজ সেবন্তী। চারজনকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। আমরাও মনে করি সবার উপরে দেশ, আর এই দেশটাকে একটি কল্যাণমূলক দেশ হিসাবে গড়তে, শহীদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে আসুন যে যার জায়গা থেকে একটু হলেও ইতিবাচক ভূমিকা পালন করি।